নমস্কার, সিনাইগু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তার আগে বলে রাখি, আপনারা অনেকেই আছেন আমাকে কোয়েশ্চেন করেছেন যে কমেন্ট বক্সে যে দাদা আপনার ভিডিও আসছে না কেন, কী বৃত্তান্ত। তো কিছু পার্সোনাল রিজন বলুন বা অফিসিয়াল ওয়ার্কের জন্য ভিডিও করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। তো এই মুহূর্তে আমি আবার ভিডিও রেগুলারাইজ করার চেষ্টা চলছে এবং আজকের যে ভিডিওটা সেটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা বিষয় যেটা হবে আর কি, আজকের যে ভিডিওটা যে বিষয়ের ওপর, সেটা হচ্ছে 2026-27 অর্থবর্ষের পশ্চিমবঙ্গ বাজেট। আপনারা জানেন নতুন সরকার গঠন হয়েছে গত মাসে এবং সেই সরকার গঠনের পর এটা হচ্ছে প্রথম বাজেট। এবং অনেক বিশেষজ্ঞদের মতে এবারকার বাজেটটা একটু অনেকটাই কৃষি বলুন, শিল্প বলুন, স্বাস্থ্য বলুন, বিভিন্ন সেগমেন্টে কিন্তু বাজেটটা করা হয়েছে এবং এই বাজেটটা গত 22শে জুন কিন্তু পেশ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়। এবং এই বাজেটের টোটাল পরিমাণ অর্থ ধরা হয়েছে 4,38,775 কোটি টাকা। তো এই যে বাজেট, সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ 64 পেজের টোটাল আছে, যেখানে কিন্তু বিভিন্ন সেগমেন্ট বলা আছে যেগুলো অতটাও আমাদের ক্ষেত্রে ডাইরেক্টলি গুরুত্বপূর্ণ নয়, ইনডাইরেক্টলি গুরুত্বপূর্ণ আছে। তার থেকে বের করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই বাজেটের শুরুতে একটা হেল্পলাইন চালু করা হয়েছে, আপনার সরকার আপনার পাশে, 8282082820, এই ফ্রি হেল্পলাইন, যেটাতে সরাসরি সরকারের সাথে যোগাযোগ করতে পারবে। তাছাড়া ডায়াল 112, যেটা 24 ঘন্টা একটা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার একটা জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল নাম্বার, এবং এটি প্রতিটি থানায় একটা নির্দিষ্ট গাড়ি থাকবে। তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং প্রশাসনিক সংস্কার করা হচ্ছে, যেখানে বিভিন্ন প্রশাসনিক সরকারি পরিষেবা যাতে বিভিন্ন জেলার মানুষ পায়, তার জন্য নতুন জেলা গঠন করা হচ্ছে। এবং এই নতুন জেলাগুলো এবং মহকুমাগুলো যেগুলো গঠন করা হচ্ছে, এবং তার সাথে কিছু পৌরসভাও গঠন করা হচ্ছে, অগ্নি নির্বাপন কেন্দ্র গঠন করা হচ্ছে। তো তার মধ্যে নতুন জেলা যেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে আপনার কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ এবং কাঁথিতে একটি নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে। গোপীবল্লভপুর একটা নতুন মহকুমা হচ্ছে। নতুন পৌরসভা হচ্ছে শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। একটা নতুন ফায়ার ব্রিগেড হচ্ছে হেমতাবাদে, বিনাথ চাপড়াই, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলিং, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। আর দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড কেন্দ্র, সেটাকে কিন্তু আরও উন্নতি করা হবে। এবার আসি উপকূলবর্তী যেসব অঞ্চল আছে, সেখানে পর্যটন বিস্তারের জন্য কি করা হচ্ছে। আর্থসামাজিক মান উন্নয়নের জন্য আমাদের যে অলরেডি যেটা আছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, সেই অথরিটিতে কাঁথি 1 নম্বর এবং দেশপ্রাণ ব্লককে অ্যাড করে দীর্ঘ করা হচ্ছে, এবং কাজের যে এখতিয়ার দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, সেই এখতিয়ারকে বাড়ানো হচ্ছে। এরপরে আসি, বহুদিন ধরে সরকারি শূন্য পদের সৃষ্টি হয়েছে, যেগুলো আপনারা জানেন যে কিছুদিন আগে বিগত দিনে অনেক শূন্য পদের জন্য এবং বিভিন্ন চাকরির জন্য কত আন্দোলন হয়েছে। সেখানে রাজ্য সরকার বাজেটে ঘোষণা করছে যে রাজ্য সরকার সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করবে এবং 33% কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে এবং সংরক্ষিত থাকবে। এবং এই শূন্য পদগুলির মধ্যে 20,000টি পুলিশ বিভাগে থাকবে নিয়োগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং অশিক্ষক কর্মী হচ্ছে 1,000টি, এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল এবং বাকি অন্যান্য জায়গায় সরকারি জায়গায় নিয়োগ হবে। আর সেখানে প্রায় 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। অগ্নিবীর কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি আলাদা পৃথক ভিডিও বানাবো এই নিয়ে। সরকারি পদের নিয়োগের জন্য বয়সসীমা ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে 5 বছরের জন্য, সেটা আরও 2 বছর এখন বহাল থাকবে। যে পরে এই সুবিধাটা যে 5 বছর আরও আপনার বয়স বাড়লেও আপনি চাকরির জন্য বসতে পারবেন। এবং রাজ্যে ইউপিএসসির ধাঁচে একটা প্রতিষ্ঠানিক কাঠামো নেওয়া হবে, যেখানে ইউপিএসসির ধাঁচে যেমন আমাদের দিল্লিতে হয়, সেরকম ইউপিএসসি গোটা দেশে হয়, সেরকম ধাঁচে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং সরকারের আর্থিক ব্যবস্থার জন্য ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যেটা আমাদের আর্থিক ব্যবস্থাপনাকে কাগজলেস বা পেপারলেস করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মের পরবর্তী ধাপের সূচনা হচ্ছে। এটা একটু ডিফিকাল্ট বিষয়, অনেক হয়তো জানতে পারবেন না, গরম পড়েছে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, সরি। তো এই যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম, এটা বলতে গেলে এটা কিন্তু ফাইন্যান্স রিলেটেড, যারা জানেন তারা বুঝবেন।
এটা মানে আমাদের যে ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকে ঢেলে সাজানো হবে এবং সেক্ষেত্রে পেপারলেস করা হবে যাতে সরকারি খরচ কমে। এবং এরপরে বিভিন্ন জিনিস আছে যেগুলো আপনাদের এই মুহূর্তে জানার দরকার নেই, আমি মেন জিনিসগুলো দেখাচ্ছি। তো এই যে এবার যেটা হচ্ছে, আগে এমএলএ ফান্ড বলে একটা ফান্ড, এমপি ফান্ড আপনারা জানেন, তেমনি এমএলএ ফান্ড আছে যেখানে বর্তমানে 70 লক্ষ টাকা ওদের এমএলএ ফান্ডে থাকে। তাদের যে বিধায়ক তহবিল সেই এরিয়াতে কিন্তু সেটা খরচ করতে পারে, সেটা কিন্তু বাড়িয়ে 1 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে যে এই ফান্ডটা তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবে। এছাড়া দক্ষিণ 24 পরগনার ফলতাকে একটা মডেল ব্লক হিসাবে গড়ে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে প্রথম পর্যায়ে এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে ফলতা বিপিএইচসি যেটা আছে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, তাকে 100 শয্যাবিশিষ্ট গ্রামীণ হসপিটালে উন্নতিকরণ করা হবে এবং সেখানে চালু করা হবে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, অর্থাৎ সামগ্রিক জরুরি প্রস্তুতি বিভাগ সেখানে হবে। এছাড়া জঙ্গিপুর, যেটা মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেখানে মারাত্মক নদী ভাঙন আছে, গঙ্গা পদ্মা বলুন, সেখানের যে নদী ভাঙন প্লাবন হয়, প্রতি বছর বন্যা হয়, সেখানে কিন্তু বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আমাদের যেমন আছে ডব্লিউবিটিসি ও সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, সেখানে যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর এবং এজেন্সি মারফত নিযুক্ত কন্ট্রাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করা হলো। আপনারা জানেন যে এগুলো আমাদের বিভিন্ন চুক্তিভিত্তিক বিভিন্ন এজেন্সি মারফত আছেন, তাদের কিন্তু বেতন বাড়ানো হলো। এছাড়া পুলিশ প্রশাসনকে যারা সাহায্য করে, যেমন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের আগস্ট মাস থেকে তাদের মাসিক পারিশ্রমিক বেতন 2,000 টাকা আরও বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। তো এগুলো হচ্ছে প্রশাসনিক যে লেভেল, সেই লেভেলে কিন্তু এগুলোকে রিভলিউশন আনার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলোকে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, সেটাই আপনাদের তুলে ধরছি। এছাড়া গ্রামীণ যে এরিয়ায় যে পশু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণী সেবা, মৈত্রী এবং অন্যান্য অঙ্গনারী কর্মী যারা আছে, তাদের কিন্তু এই মুহূর্তে তাদেরও কাজের স্বীকৃতি দিয়ে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত যারা সাংবাদিক আছে তাদের পেনশন বাবদ মাসে 5,000 টাকা দেওয়া হবে। এছাড়া জরুরি অবস্থার সময় যেসব সাংবাদিকরা কারাবাস ভোগ করেছেন, মানে কারাদণ্ড পেয়েছেন, এবং তাদেরকে 10,000 টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়া যারা রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা এবং ভিত্তিহীন মামলা শিকার হয়েছেন, তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। এছাড়া সিভিল ডিফেন্সের কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজের মানে আর কি কাজ পাওয়ার নিশ্চিত পাওয়া যাবে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ডিএ নিয়ে। গত 2 বছর ধরে ডিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আপনারা জানেন। তো এই ডিএতে আগে আমরা কেন্দ্রীয় হারে যে ডিএ হয় সেই হারে আমাদের ডিএ পাওয়া যেত না, যার জন্য আন্দোলন হয়েছে এবং সেখানে মানে আমাদের যে ডিএ দেওয়া হতো সেটা কিন্তু 18% মহার্ঘ ভাতা দেওয়া হতো এবং সেটা বেড়ে এবার 20% আরও অ্যাড করে প্রায় 38% কিন্তু মহার্ঘ ভাতা বাড়ানো হলো, যেটা 1 অক্টোবর 2026 থেকে কার্যকারিতা হবে এবং সেটা ভাতার পরিমাণ 38%। এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা নিয়ে অনেক রাজনৈতিক চাপানুতর হয়েছে। এছাড়া 25 থেকে 60 বছর বয়সী জানেন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার, তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া সেখানে 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। আচ্ছা, এবার আসছি যেসব ছাত্রীরা ড্রপ আউট করে বা কলেজে যেতে চাইছে না, তাদেরকে সরকার পোষিত কলেজে আনার জন্য প্রায় 1,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে অবিবাহিত মহিলারা যারা ছাত্রী থাকবেন তারা প্রায় 50,000 টাকা এককালীন সহায়তা পাবেন। এছাড়া বিভিন্ন যে মহিলাদের যাত্রীদের উপর অনেক ভাড়া মুকুব করা যায়, জানেন আপনার সরকারি বাসে মহিলাদের 1 জুন থেকে কোনো ভাড়া লাগছে না, সেখানে কিন্তু বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে পরিবহনের জন্য এবং সেখানে প্রায় 550 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার মানে এবার এই পিঙ্ক কার্ড চালু করা হবে, যারা এই মহিলাদেরকে দেওয়া হবে, যারা এই সরকারি বাসে এই পরিষেবাটা অ্যাভেল করতে পারবে। এছাড়া প্রতিটি মহকুমাতে একটা করে ওমেন্স পুলিশ স্টেশন করার কথা হয়েছে এবং সেখানে নারী সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে মহিলা পুলিশদের অফিসারদের নিয়ে একটা দুর্গা স্কোয়াড গঠন করা হবে
এবং রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা এবং রানীর শিরোমণির নামে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নারীদের সুরক্ষা ক্ষেত্রে এবং নারীদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বাজেটে কিন্তু মানে খুব সুন্দর একটা ভূমিকা রেখেছে এবং বিভিন্ন থানায় মহিলা হেল্প ডেস্ক, যেটা সমাজের সুরক্ষা, মহিলাদের সুরক্ষার জন্য কিন্তু অনেক হেল্প করবে। এবং আশা কর্মীদের কিন্তু এবার কিন্তু মাসে 5,000 টাকা করে যে সাম্মানিক মাসিক সাম্মানিক আছে সেটা কিন্তু বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তো এই গেল হচ্ছে আপনার মানে রাজ্য পুলিশ বা নিয়োগপত্র যেখানে হবে এবং তাদের যে বাড়বে সাম্মানিক বা মাসিক বেতন বা সাম্মানিক ভাতা, সেগুলোর কথা বললাম আপনার সাথে। এবার আসছি ঝাড়গ্রামে 150 কোটি টাকা ব্যয়ে সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় মানে শুরু করা হবে, যার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মানে এটাও একটা খুব সুন্দর যে আদিবাসীদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি, এটাও কিন্তু খুব জরুরি ছিল। এছাড়া কেওয়াইসি সম্পূর্ণ জব কার্ড হোল্ডার যারা থাকবে তাদের যে ভিভিজিআরএমজি প্রকল্পে, সেই প্রকল্পে আপনার 125 দিনের কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। এবার আসছি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে গ্রামীণে প্রায় 13,000 কোটি টাকার বাজেট ধরা হচ্ছে, যে এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে নতুন বাড়ি, পাকা বাড়ি দেওয়া হবে সুলভে। এছাড়া আসছি আমরা চা বাগান। আমাদের উত্তরবঙ্গ জানেন যে চা মানে চায়ের জন্য বিখ্যাত। সেখানে যেসব চা বাগানের যে শ্রমিকরা থাকবে তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তাহীনতার জন্য বিভিন্ন আর কি সমস্যার সম্মুখীন হয়, সেগুলো মেটাতে চা শ্রমিক উন্নয়ন বোর্ড অর্থাৎ টি ওয়ার্কার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হচ্ছে। তাতে কী হবে, শ্রমিকদের স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা, আধুনিক আবাসন এবং অন্যান্য সামাজিক সুবিধা বন্টনে কিন্তু এই চা শ্রমিকরা কিন্তু লাভবান হবেন। তাছাড়া চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুনিশ্চিত করতে পিএম চা শ্রমিক প্রতিষ্ঠান আর কি চালু করা হচ্ছে, যেটা হচ্ছে কেন্দ্রীয় সুবিধা, যেটাতে কিন্তু এতে কিন্তু লাভ পাবে রাজ্য এবং সেন্ট্রালের দিক থেকে। এছাড়া পশ্চিমবঙ্গ চা পর্যটন নীতিতে এতদিনে কী ছিল যে 30% জমি ব্যবসার জন্য ইউজ করতে পারবেন, যেটা কিন্তু চা শ্রমিকদের জন্য বলুন বা সেখানকার ভৌগোলিক অবস্থা বলুন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর এফেক্ট পড়তো পরিবেশের ভারসাম্য বজায়ের জন্য। সেটা কিন্তু কমিয়ে প্রায় 15% করার দাবি রাখা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, যাতে যে ওখানকার চা শ্রমিকদের অসুবিধা হয় এবং প্রকৃতির যে ভারসাম্য সেটাও যেন লক্ষ্য রাখা হয়, সের জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর আমরা আলোচনা করব পিএম এজয় যে স্কিম, সেই স্কিমের আন্ডারে বিভিন্ন তপশিলি জাতির যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে এবং তাদের এলাকার সার্বিক উন্নয়ন এবং হোস্টেল বানানো এবং এই তপশিলি অধ্যুষিত গ্রামগুলোকে আদর্শ গ্রাম করার জন্য গড়ে তুলতে সাহায্য করবে এই স্কিম। এবং সেখানে প্রায় এই অর্থবর্ষে 500 কোটি টাকা ধরা হয়েছে এবং এই 500 কোটি টাকা ব্যয়ে 1500 থেকে 2000টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। ফলে সেই গ্রামগুলো কিন্তু একটা আদর্শ গ্রাম হয়ে উঠবে আগামী দিনে। এছাড়া আপনারা অনেকেই জানেন যে দুবেলা দুমুঠো খেতে মানুষের অনেকের আহার জোটে না, সেক্ষেত্রে শহরাঞ্চলে প্রায় 400টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে এবং এই কেন্দ্রগুলি থেকে ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু সুষম আহার পরিবেশন করা হয় 5 টাকার বিনিময়ে। তো আগামী দিনে ভবিষ্যতে কিন্তু আরও 210টি এরকম কেন্দ্র কিন্তু চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া যারা বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিক, তারা কিন্তু এই সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত এবং এই নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য তাদের মাসিক বেতন প্রায় 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজাতি আছে যারা দুর্বল আদিবাসী গোষ্ঠী, যেমন লোধা, শবর, টোটো, বীরহোর, এদের দীর্ঘদিন আর্থসামাজিক দিক থেকে মানে পিছিয়ে আছে, তাদের কিন্তু বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণ এবং তাদের মান উন্নয়ন সুনিশ্চিত করার ব্যবস্থা করার চেষ্টা করছে এই বাজেটের মাধ্যমে। এছাড়া আমাদের যেটা সমস্যা হচ্ছে, বিভিন্ন পরিযায়ী শ্রমিক আমাদের এই রাজ্যে আপনারা জানেন ভালো করে, সেই পরিযায়ী শ্রমিক যখন রাজ্যের বাইরে যায় বিভিন্নভাবে তাদের প্রবলেম হয়, বিশেষ করে রেশন কার্ড। বিগত দিনগুলোতে যদি আমরা দেখি, রেশন কার্ড কিন্তু বিভিন্ন রাজ্যে এক দেশ এক রেশন কার্ড চালু হয়েও গেছে, এই রাজ্যে চালু হয়নি বিভিন্ন কারণে। এই সরকারের বাজেটে এবার কিন্তু এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে এই পরিযায়ী শ্রমিকদের, যাতে কিন্তু ভারতবর্ষে তারা যে কোণেই থাকুক না কেন রেশন তুলতে অসুবিধা না হয়, তাতে ওদের
ভর্তুকিযুক্ত প্রাপ্ত দামেই কিন্তু খাদ্যশস্য পাবেন। এছাড়া তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আনা হবে এবং বিভিন্ন স্কিল এবং দক্ষতা দেখে তাদেরকে জীবিকা সুযোগের বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এই সরকারি বাজেটে সেটা সুনিশ্চিত করছেন। এই ছিল বাজেটের একটা সেগমেন্ট, যেটা হচ্ছে সুশাসন, নাগরিক কল্যাণ কেন্দ্রিক সেবা শক্তি। আজকে এটুকুই আলোচনা করলাম। এরপরে আরও 2-3টে হয়তো এপিসোড আমার লাগবে আলোচনা করতে, সেটা করব। এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই কমেন্ট বক্সের মাধ্যমে যে আপনাদের কেমন লাগলো, এবং আগামী দিনে আপনাদের কি মতামত থাকবে, বাজেট বলুন বা আগামী দিনে ভিডিও নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কমেন্ট বক্সের মাধ্যমে। তো এই ছিল আজকে বাজেটের একটা অংশ। আগামী দিনে দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, নতুন একটা বাজেটের অংশ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।